হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বায়োট্রুপার্স। দেখো, আজকে আমরা সেলের খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেল মিন সাইটোলজি, দ্য স্টাডি অফ সেল। সেখানে আমরা কোষ বিভাজন এবং কোষচক্র, দ্যাট মিনস সেল ডিভিশন অ্যান্ড সেল সাইকেল নিয়ে পড়ব। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন করছি, এটা কোন কোন ক্লাসের জন্য ইম্পর্ট্যান্ট আগে বলে রাখি। ক্লাস 9-এ তোমরা সেল পড়ে এসছো, যেখানে সেলের বেসিক কাজ, ফাংশন, সেলের বেসিক স্ট্রাকচার এইগুলো ছিল, কিন্তু সেলের ডিভিশন এবং সেল সাইকেলের ব্যাপারে কিন্তু কোনো কিছু ছিল না। ক্লাস 10-এ সেল সাইকেল এবং সেল ডিভিশন এই দুটো চ্যাপ্টারই কিন্তু রয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যারা ক্লাস 11-এ উঠেছো তাদের সেল ইউনিটের আন্ডারে কিন্তু এই কনসেপ্টটা কাজে লাগবে। তো ভিডিওটা অবশ্যই খুব মন দিয়ে দেখো। সেল সাইকেলটার ব্যাপারে আমরা পরে আসছি, তার আগে সেল ডিভিশন বোঝার জন্য আমাদেরকে কয়েকটা জিনিসের বেসিক কনসেপ্ট কিন্তু গ্র্যাব করতে হবে। যেমন ক্রোমোজোম, ডিএনএ এবং জিন, এই তিনটের কিন্তু আগে বেসিক কনসেপ্ট আমাদেরকে গ্র্যাব করতে হবে, নাহলে কিন্তু আমরা সেল সাইকেল এবং সেল ডিভিশন কিছুই বুঝতে পারবো না। মনে করো এটা একটা সেল, তার মাঝখানে আমরা জানি যে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে একটা কম্পোনেন্ট থাকে, দ্যাট ইজ নিউক্লিওলাস, এবং এখানে থাকে হচ্ছে কি ক্রোমাটিন জালিকা, এবং এখানে থাকে সাইটোপ্লাজম এবং অন্যান্য কোষীয় অঙ্গাণু, সেল অর্গানেলস। তাহলে ক্রোমোজোমটা সেলের মধ্যে কোথায় থাকে? সত্যি কথা বলতে ক্রোমোজোম এমন একটা স্ট্রাকচার যেটা সেলের মধ্যে কিন্তু ডিরেক্টলি আমরা দেখতে পারবো না। ক্রোমোজোম কেবলমাত্র সেল যখন ডিভাইড করে, অর্থাৎ কোষ যখন বিভাজিত হয়, তখন আমরা এই ক্রোমোজোমের স্ট্রাকচারটা দেখতে পারবো। অর্থাৎ এই যে আমরা দেখো এখানে নিউক্লিওলাস এবং তার আশেপাশের এই যে ক্রোমাটিন ফাইবারটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ক্রোমাটিন তন্তু দেখতে পাচ্ছি, এটাই ঘনীভূত হয়ে, কনডেন্স হয়ে, এটার ঘনীভবনের ফলে তৈরি হয় হচ্ছে গিয়ে ক্রোমোজোম। ক্রোমোজোম অনেকটা এইরকম দেখতে হয়, এবং পরবর্তীকালে যখন কোষ বিভাজনটা শেষ হয়ে যায়, তখন কিন্তু এই ক্রোমোজোমটা পুনরায় আবার নিউক্লিয়াসে ক্রোমাটিন তন্তুতে কামব্যাক করে। ঠিক আছে, মানে এই ক্রোমাটিন তন্তু ফর্মে ফিরে আসে। তাহলে আমি এখানে যদি এটাকে লিখি ক্রোমাটিন, আর এটাকে লিখি ক্রোমোজোম, তাহলে বুঝতে পারছি খুব ভালোভাবে এই দুটো কিন্তু আলাদা জিনিস নয়, একই জিনিস, জাস্ট একই জিনিসের দুটো আলাদা আলাদা ফর্ম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ডিএনএর ব্যাপারে জানবো। দেখো ডিএনএটা কি? আমরা জানি যে এই ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন জালিকা, যেটা আমরা নিউক্লিয়াসের উপাদানের মধ্যে পেয়েছিলাম, সেই ক্রোমাটিন জালিকা এরকম সূক্ষ্ম তন্তুর মতো এরকম অনেক অংশ নিয়ে কিন্তু তৈরি হয়। এটা থাকে হচ্ছে গিয়ে পুরোটা নিউক্লিয়াসের মধ্যে। এই ক্রোমাটিন তন্তুগুলোকে আমরা জুম করে যদি দেখি মাইক্রোস্কোপের তলায়, ঠিক আছে, নর্মাল কম্পাউন্ড বা সিম্পল মাইক্রোস্কোপে এটা দেখতে পাওয়া যাবে না, যদি এগুলোকে খুব জুম ইন করে দেখি, তখন কিন্তু আমরা এর মধ্যে থেকে এই রকম একটা স্ট্রাকচার পাবো। এটা একটা দ্বিতন্ত্রী বা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, এইটাকে বলা হচ্ছে ডিএনএ, যার ফুল ফর্ম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আমরা সবাই ছোটোবেলায় পড়ে এসেছি। এই যে ডিএনএ, এটা কিন্তু আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল বা জিনগত বস্তু। সকল উন্নত মানের জীবদের ক্ষেত্রেই কিন্তু ডিএনএকে আমরা তার জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে দেখতে পাই। কারোর ক্ষেত্রে আরএনএও তার জেনেটিক ম্যাটেরিয়াল বা জিনগত বস্তু হিসাবে কাজ করে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। দেখো এইটাকে বলা হচ্ছে জিন, যেটা আমাদের বংশগতির ধারক এবং বাহক। আমরা আমাদের মা বাবাদের থেকে কিন্তু ডিএনএর মাধ্যমেই বিভিন্ন বৈশিষ্ট্য বংশানুসরণ করে পাই। ঠিক আছে, এবার জিনটা কি? এবার আমরা তো বলছি যে ডিএনএই হচ্ছে কি আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল। এবার অনেকে বলে যে জিন বা ডিএনএ সেই দুটো হয়তো একই জিনিস। ঠিক আছে, অনেকের মধ্যে মিসকনসেপশন থাকে। তবে ডিএনএ আর জিনের মধ্যে কি কোনো আদৌ পার্থক্য রয়েছে? সত্যি কথা বলতে ডিএনএ এবং জিন কিন্তু একই জিনিস নয়। তার কারণ হচ্ছে গিয়ে জিন একটা স্পেসিফিক পোর্শন অফ ডিএনএ। জিন is mainly a specific portion of DNA. That means
এই যে মনে করো পুরো ডিএনএ, একটা ডিএনএ কিন্তু প্রচুর লম্বা হয়, প্রায় 2 মিটার। এই যে ডিএনএটা, তার একটা পার্টিকুলার অংশকে বলা হয়ে থাকে জিন। এই জিনের কাজ কি? জিনের কাজ হচ্ছে গিয়ে আমাদের শরীরে একটা ফাংশনাল প্রোটিনকে তৈরি করা। ঠিক আছে, তাহলে আমরা ক্রোমোজোমের ব্যাপারে জানলাম। ক্রোমোজোম জিনিসটা কি? যেটা কোষের মধ্যে তৈরি হয় কোষ বিভাজনকালে। এই যে আমরা ক্রোমাটিন তন্তু দেখতে পেয়েছিলাম, এই ক্রোমাটিন তন্তুর ঘনীভবনের মাধ্যমে, এবং এই ক্রোমোজোমটা কোষ বিভাজন শেষ হয়ে গেলে, সেল ডিভিশন শেষ হয়ে গেলে, সেটা আবার ফিরে আসে এই ক্রোমাটিন ফর্মে নিউক্লিয়াসের মধ্যে। তার কারণ আমরা জানি যে যখন কোষ বিভাজন হয় তখন কিন্তু এই নিউক্লিয়াসটা থাকে না। ঠিক আছে, তখন সেটা ক্রোমোজোম ফর্মে চলে আসে। এই ক্রোমোজোমের মধ্যেই আমরা দেখতে পাবো এরকম এই প্যাঁচানোভাবে এরকমভাবে ক্রোমাটিন রয়েছে। কিন্তু এই যে ক্রোমাটিন তন্তু ক্রোমোজোমের মধ্যে অ্যারেঞ্জডভাবে থাকে, এটার জন্য কিন্তু একটা আমরা মডেল ফলো করি, সেটাকে নিউক্লিওজোম বলা হয়। এটা অন্য একটা ভিডিও, যখন ক্লাস 12-এর এই জেনেটিক্স পড়বো তখন কিন্তু আমরা নিউক্লিওজোমের ব্যাপারে একটু ডিটেলে পড়বো। এখন জাস্ট মনে রাখো, এই নিউক্লিওজোম মডেলকে ফলো করে কিন্তু ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমোজোমের মধ্যে মেনলি 2 ধরনের জিনিস রয়েছে। একটা হচ্ছে গিয়ে প্রোটিন, আরেকটা হচ্ছে গিয়ে নিউক্লিক অ্যাসিড। প্রোটিন বলতে এখানে মেনলি ক্ষারীয় প্রোটিনই থাকে, আম্লিক প্রোটিন কিছু অল্প রয়েছে। ক্ষারীয় প্রোটিন দ্যাট মিন্স হিস্টোন। এখানে যে ক্ষারীয় প্রোটিনটা থাকে তার নাম হচ্ছে গিয়ে হিস্টোন প্রোটিন। আর এবং থাকে হচ্ছে গিয়ে নিউক্লিক অ্যাসিড, তার মানে হচ্ছে গিয়ে ডিএনএ এবং আরএনএ। ক্রোমোজোমের উপাদানগুলো আমরা এই সিরিজেরই পরের ভিডিওতে পড়ব, মানে একটা ক্রোমোজোম কী কী জিনিস নিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো আমরা ক্রোমোজোমের ব্যাপারে বুঝলাম। নেক্সট চলে আসছে হচ্ছে গিয়ে ডিএনএর ব্যাপারে, অর্থাৎ এই যে ক্রোমোজোম যেটা এরকম ঘনীভূত ক্রোমাটিন নিয়ে তৈরি হয়েছে, সেই ক্রোমাটিনের এই যে সূক্ষ্ম জালের মতো অংশ, এরই অংশ হচ্ছে গিয়ে এগুলোই কিন্তু ডিএনএ নিয়ে তৈরি। ঠিক আছে, যদি আমরা জুম করি সেটা দেখতে পারবো যে এরকম একটা দ্বিতন্ত্রী স্ট্রাকচার। ঠিক আছে, যার একটা প্রমিনেন্ট অংশ হচ্ছে গিয়ে জিন। ঠিক আছে, তাহলে আমরা ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের কনসেপ্ট বুঝতে পেরেছি। এটা তোমরা একটু নোট ডাউন করে নাও, বা আমি সরে যাচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, নেক্সট আমরা যে ব্যাপারে জানবো সেটা হচ্ছে গিয়ে টাইপস অফ ক্রোমোজোম বা ক্রোমোজোমের প্রকারভেদ। আমি যদি ক্রোমোজোমের টাইপস অফ ক্রোমোজোম এই ব্যাপারে জানতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে ক্রোমোজোম মেনলি 2 টাইপের হয়ে থাকে। একটাকে বলা হয় অটোজোম এবং আরেকটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এই অটোজোম সাধারণত আমাদের যে দেহজ বৈশিষ্ট্যগুলো রয়েছে, বডি ক্যারেক্টার্সগুলো রয়েছে, সেইগুলোর এই ক্যারেক্টারকে ক্যারি করে। আর সেক্স ক্রোমোজোম এর আরেকটা নাম হচ্ছে গিয়ে অ্যালোজোম। এটা আমাদের সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণে কিন্তু সাহায্য করে। আর এর কাজ কি বললাম? এটা আমাদের দেহজ বৈশিষ্ট্য নির্ধারণে সাহায্য করে। ইন কেস অফ হিউম্যান কতগুলো অটোজোম থাকে আর কতগুলো সেক্স ক্রোমোজোম থাকে আমরা দেখব। মানুষের ক্ষেত্রে, হিউম্যানদের ক্ষেত্রে টোটাল থাকে হচ্ছে গিয়ে 23 পেয়ার্স, অর্থাৎ 46টা। তার মানে এই যে পুরো ক্রোমোজোমের সংখ্যা মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে 23 জোড়া, তার মানে 46টা। এর মধ্যে প্রায় 22 জোড়া, কোথায় লিখি, মানে 22 পেয়ার, 44টা হচ্ছে গিয়ে অটোজোম, এবং বাকি পড়ে থাকে কতগুলো? 46টার থেকে 44 চলে গেলে 2টো, 1 জোড়া বা
দুখানা হচ্ছে গিয়ে সেক্স ক্রোমোজোম। এবার হিউম্যানদের সেক্স ক্রোমোজোম দুটো টাইপের হতে পারে, একটা হয় হচ্ছে গিয়ে এক্স, একটা হয় হচ্ছে গিয়ে ওয়াই। হিউম্যান মেল যারা পুরুষ তাদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে জেনোটাইপটা অনেকটা এরকম হয়, আমরা এইভাবে লিখি, যেহেতু 44খানা অটোজোম রয়েছে তার জন্য লিখি 44A প্লাস XY, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে 44টা অটোজোম থাকে এবং তার সাথে একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা ওয়াই ক্রোমোজোম থাকে। এবং ফিমেলদের ক্ষেত্রে লিখতে পারি 44A প্লাস XX, তার মানে এদের ক্ষেত্রেও 44টা অটোজোম থাকে, তার সাথে একটা এক্স ক্রোমোজোম থাকে এবং আরেকটাও এক্স ক্রোমোজোম থাকে। যেহেতু দেখো ফিমেলদের ক্ষেত্রে দুটোই এক্স ক্রোমোজোম থাকে, যখন গ্যামেট তৈরি হয়, যখন ওরা ওভাম তৈরি করে, এরা যেই গ্যামেটই তৈরি করুক না কেন সেটাতে কিন্তু শুধু এক্স ক্রোমোজোমই থাকবে, তার জন্য ফিমেলদেরকে হোমোগ্যামেটিক বলা হয়। আর মেলরা যখন গ্যামেট তৈরি করে অর্থাৎ স্পার্ম তৈরি করে, সেই স্পার্ম কিন্তু এক্স ক্রোমোজোম নিয়েও হতে পারে আবার ওয়াই ক্রোমোজোম নিয়েও হতে পারে, তার জন্য হিউম্যান মেলদেরকে কিন্তু হেটেরোগ্যামেটিক বলা হয়ে থাকে। এইটুকু পোর্শন নোট ডাউন করে নাও। দেখো এবার চলে আসবো ক্রোমোজোমের সংখ্যা বুঝতে। ক্রোমোজোমের সংখ্যার উপর বেস করে কিন্তু কোনো একটা অর্গানিজমকে বা কোনো জীবকে তাকে দুটো গ্রুপে ডিভাইড করা যেতে পারে। সেটা হচ্ছে কি একটা হ্যাপ্লয়েড অর্গানিজম হতে পারে, সেটা ডিপ্লয়েড অর্গানিজম হতে পারে, বা সেটা হ্যাপ্লয়েড সেল বা ডিপ্লয়েড সেল হতে পারে। ঠিক আছে, দেখো এবং হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড বলতে কি বোঝানো হচ্ছে মেনলি। একটাকে আমি বলছি হ্যাপ্লয়েড এবং আরেকটাকে আমি বলছি ডিপ্লয়েড। সমস্ত উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদের কোষে তাদের যে বডি সেল, সেখানে কিন্তু ডিপ্লয়েড সেটে আমরা ক্রোমোজোম দেখতে পাই। ঠিক আছে, এবার এই যে হ্যাপ্লয়েড সেল এবং ডিপ্লয়েড সেল, এই দু ধরনের আমরা সেল পেলাম, এই দুটোর মধ্যে মেন পার্থক্য কি? এই দুটোর মধ্যে মেন পার্থক্য হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড ক্রোমোজোমগুলো একটাই সেটে প্রেজেন্ট থাকে। মনে করো আমি এখানে এই হ্যাপ্লয়েড ক্রোমোজোমগুলো আঁকছি। মনে করো এইখানে একটা সেন্ট্রোমিয়ার রয়েছে, এটা একটা ক্রোমোজোম, এটা 2 নম্বর ক্রোমোজোম, একটা সেলের মধ্যে এটা 3 নম্বর ক্রোমোজোম। ঠিক আছে, হ্যাপ্লয়েড সেট এরকম দেখতে হয়। ডিপ্লয়েড কেমন হবে? মনে করো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, তার মানে একটা সেটের মধ্যে দুটো ক্রোমোজোম রয়েছে। তার মানে দেখো একটা সেটে এক জোড়া বা 1 পেয়ারে ক্রোমোজোম রয়েছে। যদি এরকম জোড়ায় জোড়ায় সেট প্রেজেন্ট থাকে তখন তাকে আমরা ডিপ্লয়েড বলবো, ডিপ্লয়েড সেল বলবো। আর যদি এরকম সেটে একটা করে সিঙ্গেল নাম্বারে ক্রোমোজোম প্রেজেন্ট থাকে তখন আমরা তাকে হ্যাপ্লয়েড সেল বলবো। তাহলে এটা যদি এক হয়, দেখো আমরা যদি সেকেন্ড সেটটা আঁকি তাহলে এটাকেও আমাদেরকে এরকমভাবে আঁকতে হবে, 2, 3। একটু আগে কি বললাম, মানুষদের ক্ষেত্রে এরকম 46টা ক্রোমোজোম থাকে, সেটা কেমনভাবে থাকে? 23 জোড়া সেটে। তার মানে 23টা এরকম কিন্তু সেট থাকবে মানুষদের ক্ষেত্রে, এরকম থাকবে হচ্ছে গিয়ে 23টা সেট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের কনসেপ্ট বুঝলাম। মনে রাখবে মানুষদের ক্ষেত্রে কিন্তু এরকম অটোজোমের সেট থাকবে 22টা, আর আরেকটা কিন্তু থাকবে হচ্ছে গিয়ে XX বা XY এই রকম ক্রোমোজোমের সেট। ঠিক আছে, কিন্তু এরা কিন্তু হোমোলোগাস হবে না। ঠিক আছে, তার কারণ যদি মেলদের ক্ষেত্রে দেখি X আর Y ক্রোমোজোম কিন্তু হোমোলোগাস সেটে থাকে না। ঠিক আছে, এটা বলে রাখলাম, পরে জেনেটিক্সের হায়ার কনসেপ্টটা গিয়ে আরেকটু ডিটেলে আলোচনা করব। ঠিক আছে, দেখো আমরা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সেট এবং ডিপ্লয়েড ক্রোমোজোমের সেট নিয়ে একটা শর্ট ভিডিও আপলোড করেছি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু গিয়ে একটু চেক আউট করতে পারো। তাহলে তোমাদের হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের ব্যাপারে কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। এবং এই হ্যাপ্লয়েড সেট এবং ডিপ্লয়েড সেট কোথায় কোথায় আমরা দেখতে পাই, মানে হ্যাপ্লয়েড সেলের এক্সাম্পল কি, ডিপ্লয়েড সেলের এক্সাম্পল কি, সেখানে কিন্তু প্রমিনেন্টলি বলা আছে। গো অ্যান্ড চেক দিস আউট। আর আজকের ভিডিওটা এখানে এইটুকুই থাকছে। নেক্সট ভিডিওতে আমরা ক্রোমোজোমের স্ট্রাকচারের ব্যাপারে বা সরল বাহ্যিক গঠনের ব্যাপারে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো।